দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। রাজনৈতিক পরিচয়ের কারণেই সাকিবের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, অবস্থান পরিষ্কার করতে হবে নিজেকেই বললেন ক্রীড়া উপদেষ্টা। খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেবে সরকার। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। 14 মাস পর ফিরছেন মিরাজ, অভিষেকের অপেক্ষায় রাকিবুল, আশাবাদী ক্রিকেট বোর্ড। মেহেদী মিরাজ ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবে। বৃষ্টি হয়নি, তবুও মাঠে গড়েনি কানপুরে বাংলাদেশ ভারত তৃতীয় দিনের খেলা। আলোক স্বল্পতা নাকি ভেজা আউটফিল্ড স্পষ্ট করেননি আয়োজকরা, দায় সারা আচরণে ক্ষুব্ধ সমর্থকরা। খেলাধুলার প্রতি প্রশাসনের উদার নীতির কারণে ভারতের উত্তরপ্রদেশ থেকে আসছে অসংখ্য ক্রীড়াবিদ। 75টি জেলাতেই সক্রিয় স্পোর্টস হাব, সুযোগ সুবিধার কারণে বাড়ছে আগ্রহ। বৃষ্টি হয়নি, এরপরও কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা না হওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আলোক স্বল্পতা নাকি ভেজা আউটফিল্ড, অফিসিয়ালদের পক্ষ থেকে পাওয়া গেছে দু রকমের মন্তব্য। তবে তৃতীয় দিনে মাঠ শুকানোর কোনো চেষ্টাই করেনি গ্রাউন্ডসম্যানরা, যা নিয়ে স্পষ্ট ক্ষোভ ছিল খেলা কাভার করতে আসা গণমাধ্যম কর্মীদের, ক্ষোভ ছিল দর্শকদের মাঝেও। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। কানপুরে দুপুর 2টা নাগাদ শেষবারের মতো মাঠ পরিদর্শন করে ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারি যখন তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করলেন, তখনও মাথার ওপর মধ্য দুপুরের তপ্ত রোদ। ঠায় দাঁড়িয়ে স্টেডিয়ামে আসা দর্শকরা দীর্ঘ সময় অপেক্ষার পর তারা গ্যালারি ছাড়েন হতাশায়। রোববার সকাল থেকে বৃষ্টি হয়নি একবারও। মাঠে রোদ মেঘের লুকোচুরি থাকলেও সূর্যের দাপট ছিল বেশিরভাগ সময়। তারপরেও মাঠে গড়ায়নি একটাও বল। কিন্তু কেন? এ নিয়ে কিছুটা দ্বিধায় সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা। অফিসিয়ালদের পক্ষ থেকেও মিলেছে দুরকম বক্তব্য। কেউ বলছেন আলোক স্বল্পতা, কেউ বা ভেজা আউটফিল্ড। গ্রিন পার্ক স্টেডিয়াম নিয়ে বিস্তর অভিযোগ স্থানীয় গণমাধ্যম কর্মীদের। এদিনও শোনা গেল সেই ফিসফাস, প্রেস বক্স, গ্যালারি কোনো কিছুই নেই ঠিকঠাক। তার উপর যোগ হলো বিভ্রান্তমূলক তথ্য। যদি ভেজা আউটফিল্ড হয় তবে প্রশ্ন, সারাদিন মাঠ শুকানোর কোনো চেষ্টা কেন দেখা যায়নি মাঠ কর্মীদের মধ্যে? ম্যাচের প্রথম দিন যে 35 ওভার খেলা হয়েছে তার পুরোটাই ছিল ফ্লাড লাইটের আলোতে। আলোক স্বল্পতার সমাধান তো হাতের কাছেই ছিল। যে এরকম বলা হয়েছিল সুপার সপার আছে, ড্রেনেজ সিস্টেম খুব ভালো, কিন্তু বাস্তবতা দেখা গেল যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পরিমাণে ড্রেনেজ যা রয়েছে তাতে কাভার করে না। ফলে আউটফিল্ড ওখানে ক্যামেরায় কিন্তু ধরেছিল, আপনি দেখে থাকবেন যে ব্রডকাস্ট ক্যামেরায়, সেখানে একদম সব পানি জমে আছে। এরকম ক্ষেত্রে প্লেয়াররা নামলে খেলতে গেলে আপনার ইনজুর হওয়ার চান্স অনেক বেশি থাকবে। টেস্টের দ্বিতীয় দিন দেখা গেছে বালু ভর্তি বস্তা এনে মাঠ শুকানোর চেষ্টা করা হয়েছে। বাজে আউটফিল্ড, স্থানে স্থানে গর্ত। প্রশ্ন তবে, যে মাঠে 2021 সালের পর আর গড়ায়নি কোনো টেস্ট, সেখানে কেন এমন আয়োজন? প্রতিপক্ষ তবে কি বাংলাদেশ বলেই? অথচ ম্যাচ শুরুর আগে এই মাঠ আউটফিল্ড নিয়ে কর্তৃপক্ষ শুনিয়েছিল কতই না বড় কথা। এ নিয়ে সরব স্থানীয় দর্শকরাও। তারা বলছেন অর্থের দিক থেকে ধনী হলেও সুযোগ সুবিধার দিক থেকে নিতান্তই নিঃস্ব বিসিসিআই। নইলে গ্রিন পার্কের প্রতি কেন এমন বিমাতা সুলভ আচরণ? মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এদিকে ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিবের ঘাটতি পূরণের জন্য 14 মাস পর দলে ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অফ স্পিনার রাকিবুল হাসান, এছাড়াও ফিরেছেন ওপেনার পারভেজ ইমন। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে পাওয়া যাবে না সাকিব আল হাসানকে। এই ফরম্যাটে তাকে আর হয়তো কখনোই পাবে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে টি-20 স্কোয়াডে তার প্রতিফলন থাকবে এটা ধরেই নেওয়া হয়েছিল, বিসিবি করেছেও তাই। দলে একজন পারফেক্ট অলরাউন্ডারের ঘাটতি পূরণের জন্য 14 মাস পর ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সামনে ভারত সিরিজ হলেও 2026 টি-20 বিশ্বকাপ ঘিরে লম্বা পরিকল্পনায় ক্রিকেট বোর্ড, তাই প্রাধান্য দেয়া হয়েছে তরুণদের। প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাকিবুল হাসান। এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো করার পুরস্কার পেয়েছেন এই অফ স্পিনার। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন কে? নির্বাচকদের সুনজরে থাকলেও গেল বিশ্বকাপ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইভেন্টে ভালো করতে পারেননি তানজিদ তামিম। ভারত সিরিজে তাকে চাপে রাখতে ফেরানো হয়েছে পারভেজ হোসেন ইমনকে। এইচপি ইউনিটে রাকিবুলের মতো তার সময়ও কেটেছে দুর্দান্ত। তাকে জায়গা করে দিতে ছেটে ফেলা হয়েছে সৌম্য সরকারকে।
বাংলাদেশের 15 সদস্যের দলে বাকি মুখগুলো নিয়মিত। ব্যাটিংয়ে অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে আছেন তাওহিদ হৃদয়। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদে এখনও আস্থা আছে নির্বাচকদের। লোয়ার মিডল অর্ডারে জাকের আলী অনেককে জায়গা দিতে ভাবতে হয়নি নির্বাচকদের, যেমন আছেন শেখ মেহেদী। লাল সবুজদের পেস ইউনিট বেশ শক্তিশালী। মোস্তাফিজ, তাসকিন, শরীফুলের সঙ্গে রাখা হয়েছে তানজিম সাকিবকে। ঘূর্ণি বলে বৈচিত্র্য রাখার চেষ্টা করেছেন নির্বাচকরা। দুজন অফ স্পিনার থাকার পরও স্কোয়াডে আছেন রিশাদ হোসেন। অবশ্য পারফরমেন্স বিবেচনায় এই লেগই এখন বাংলাদেশ দলের অটো চয়েস। ওপেনিং এ একটা চেঞ্জ আছে, আপনারা দেখেছেন যে মিডল অর্ডারেও একটা চেঞ্জ আছে এবং স্পিনিং অ্যাটাকেও পরিবর্তন এসছে। সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি20 ম্যাচটি খেলে ফেলেছেন। তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও মেহেদী মিরাজ তিনি সেই জায়গাটি নেবেন। স্পেশালি তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবেন। কয়েকজন নতুন মুখ নিয়ে এর আগে শনিবার সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত। 3 ম্যাচের এই টি20 সিরিজের প্রথম খেলা অনুষ্ঠিত হবে 6 অক্টোবর গোয়ালিয়রে। এস এম ইকবাল, সময় সংবাদ। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে এখন মেহেদী হাসান কিংবা শেখ মেহেদীর উপর প্রত্যাশার চাপ না বাড়ানোর অনুরোধ বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। চাইলেই এখনই সাকিবের বিকল্প পাওয়া সম্ভব নয়, তাই মিরাজ, মেহেদীদের নিজেদের মতো করে পারফর্ম করতে দেওয়ার অনুরোধ করেছেন এই পরিচালক। টি20তে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক পরিণত, তাই 3 ম্যাচ টি20 সিরিজে বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুল করবে ভারত বলেও স্বাগতিকদের সতর্ক করে দেন ফাহিম। মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। কানপুর টেস্টের আগের দিনই বোমা ফাটিয়ে টেস্ট ও টি20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবকে ছাড়াই গোয়ালিয়রে 6 অক্টোবর থেকে শুরু হওয়া 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ সাকিব আল হাসান। অভিজ্ঞ অলরাউন্ডার থাকলে দল নির্বাচনে অনেকটাই নির্ভর থাকতে পারতেন নির্বাচকরা। তবে সাকিবকে ছাড়াই এখন পথ চলতে হবে বিসিবিকে। সাকিবের অবসরে 14 মাস পরে টি20 দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। টি20 দলে স্পিন অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদীকেও অনেকে ভাবছেন সাকিবের বিকল্প হিসেবে। তবে সাকিবের তুলনা শুধু সাকিবই। এখনই মিরাজ, মেহেদীদের সাকিবের বিকল্প ভেবে তাদের উপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দেওয়া উচিত হবে না বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ডেফিনেটলি মিরাজ ভালো খেলছে, কিন্তু মিরাজ সেই দায়িত্বটা নিতে পারবে কিনা সেটা আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য, দেখার জন্য। শেখ মেহেদী অ্যাজ এ বোলার ডেফিনেটলি প্রমাণ করেছে যে ও যোগ্যতা রাখে আন্তর্জাতিক ম্যাচ খেলার, কনসিস্টেন্সিও দেখিয়েছে। বাট সাকিবের রোলটা প্লে করা ব্যাটসম্যান এবং বোলার হিসেবে দুটো মিলিয়ে আমার মনে হয় না সেই জায়গাটা আমরা ওকে এই মুহূর্তে দিতে পারি। যে কেউ হোক যদি সাকিবের মতো পারফর্ম করতে পারে বা তার কাছাকাছি পারফর্ম করতে পারে সেটা খুব ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডার জন্য যে সমান তালে ব্যাটিং এবং বোলিং করতে পারে। টি20তে বাংলাদেশকে এখন আর আগের মতো দেখার সুযোগ নেই বলেও মনে করেন ফাহিম। ভারতের সঙ্গে সমান তালে লড়াই করার সামর্থ্য টাইগারদের আছে বলেও জানান তিনি। আমাদের পেসটা একটা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। ঋষাদের ইনক্লুশনটা আমাদেরকে আরও বেশি সাহসী করেছে। কি ব্যাটসম্যান যারা আছে তারা যদি পারফর্ম করতে পারে আমার মনে হয় যে আমরা কম্পিটিটিভ হতে পারবো। কানপুরে খেলা দেখতে গিয়ে সমর্থক রবির লাঞ্ছিত হওয়া নিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার কথাও জানান এই পরিচালক। আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা, নিশ্চয়ই এসব ব্যাপার যেন ভবিষ্যতে না ঘটে এই ব্যাপারটা দেখতে হবে। এবং পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। টাইগার ক্রিকেটের আইকনিক ফ্যান রবি বিতর্ক যেন থামছেই না। জানা গেছে তথ্য গোপন করে মেডিকেল ভিসায় ভারতে এসে খেলা দেখছেন রবি। তার বিরুদ্ধে আছে ভারতীয় দর্শকদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগ। ইউপি পুলিশের দাবি রবিকে মারধরের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তো তাকে দেশে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আসতে পারে ভারত ভ্রমণের দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞাও। সঙ্গে স্পর্শকাতর বিষয় হওয়ায় দেশের ভাবমূর্তির স্বার্থেই রবির ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত ক্রিকেটার ও বিসিবির। মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। পাশাপাশি দুইটা ছবি, একটা শোয়েব, অন্যটায় রবি। দুজনে টাইগার ক্রিকেটের আইকনিক ফ্যান, কিন্তু ভারতে এসে দুজন আর ভিন্ন অভিজ্ঞতা। একজনের সঙ্গে সেলফি তুলতে লম্বা লাইন, অন্যজন অভিযোগ তুললেন ভারতীয় সমর্থকদের দ্বারা মারধরের। অবশ্য রবির এমন অভিযোগ নতুন নয় মোটেও। চেন্নাইয়েও ছিল একই ফিরিস্তি।
রবির ফেসবুক ঘাটলে চক্ষু হবে ছানা বড়া। মুশফিক, মিরাজ, মুস্তাফিজ, তামিম, সাকিব, রিয়াদ, লিটন, কার সঙ্গে ছবি নেই তার? একজন ক্রিকেটার সমর্থক হিসেবে ছবি থাকতেই পারে, কিন্তু সমস্যাটা অন্যখানে। গুঞ্জন আছে ক্রিকেটারদের সঙ্গে এই ভালো সম্পর্কের নাম ভাঙিয়ে বাড়তি সুবিধা নেন রবি। এমনকি এতে তাকে সরাসরি অর্থ ও স্পন্সর দিয়ে সহায়তা করেন একাধিক সিনিয়র ক্রিকেটার। তবে সেখানেও রবি রাখেন লুকোছাপা। এই যেমন ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশটিতে রবি খেলা দেখতে এসেছেন মেডিকেল ভিসায়। বিসিসিআই নিয়ম নীতির তোয়াক্কা না করে মাঠে প্রবেশ করেন স্পন্সরের পোশাক গায়ে জড়িয়ে। এমনকি ভারতীয় দর্শকদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এবার প্রথম দিন অর্থাৎ শুক্রবারের ঘটনায় নজর দেওয়া যাক। গণমাধ্যমে রবির ভাষ্য মতে পূর্ব পাশের গ্যালারিতে তাকে মারধর করেছে ভারতীয় সমর্থকরা, যার ফলে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। কিন্তু পুলিশের দাবি ভিন্ন। তারা বলছে রবিকে মারধরের কোনো প্রমাণ মেলেনি, এমনকি ডাক্তারি পরীক্ষাতেও ধরা পড়েনি কোনো আঘাতের চিহ্ন। শেষমেশ তাকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। আসতে পারে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞাও। তাহলে প্রশ্ন আসে, কেন এমনটা করেছেন রবি? অবশ্য সেটা তিনি ভালো বলতে পারবেন। হতে পারে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই এই পন্থা বেছে নিয়েছেন তিনি। নিরাপত্তা সহ নানা কারণেই এই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। হয়তো বিশ্ব মিডিয়ায় নিজেকে তুলে ধরার এটা একটা অসৎ পরিকল্পনা রবির। অবশ্য বাস্তবতা মেনে এই বিষয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে একটা বিষয় স্পষ্ট, ক্রিকেটারদের নাম ভাঙিয়ে যাতে কেউ বাড়তি সুবিধা না নেয় কিংবা কোনো অতিরঞ্জিত কিছু না করতে পারে, সেটা দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট ওই ক্রিকেটারের ওপরই। দিন শেষে ভিন দেশের গ্যালারিতে এই রবিরাই তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাই তো তাদের আচরণও হওয়া চাই সংযত। কারণ এই ঘটনা শুধু ব্যক্তিকেন্দ্রিকই সীমাবদ্ধ থাকে না, বরং কাঁটাতার পেরিয়ে তা ছড়িয়ে পড়ে দুদেশের মানুষের সম্পর্কেও। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের খবর। শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। অনূর্ধ্ব 17 ক্যাটাগরিতে প্রথমবারের মতো শিরোপার হাতছানি বাংলাদেশের সামনে। আর ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। রোমাঞ্চকর ফাইনালের আগে উত্তাপ ছড়াচ্ছে দুদলই। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা 6টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। সোনালি এই ট্রফিটায় চোখ দু দলের। বয়সভিত্তিক টুর্নামেন্টে আধিপত্য ধরে রাখা শক্তিশালী ভারতের বিপক্ষে এবার বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটায় এবার জয়ের জন্য মুখিয়ে লাল সবুজ বাহিনী। রোমাঞ্চকর এই ফাইনালের আগে দু দলের ক্যাপ্টেনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনও। 2022-এ অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর অনুষ্ঠিত হলেও সেখানে সেমিফাইনালেই বিদায় হয় বাংলাদেশের। এবার প্রথমবারের মতো শিরোপার হাতছানি লাল সবুজ দলের সামনে। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের এবারের আসরে শুরু থেকে দাপট দেখিয়েছে ভারত। আসরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে যাত্রা শুরু করে দলটা। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিলেও ভারতের বিপক্ষে মালদ্বীপ হারায় সেমিফাইনালে ওঠে সাইফুল বারী টিটুর দল। পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর সেমিফাইনালে টাইব্রেকারে 8-7 ব্যবধানে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। ফাইনালের আগে উত্তাপ ছড়াচ্ছে দুদল। শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকে ভারত ঢের এগিয়ে থাকলেও শিরোপার মঞ্চে কোনো রকম ভুল করতে চায় না লাল সবুজ বাহিনী। চ্যালেঞ্জ উত্তরেই শিরোপার আক্ষেপ ঘোঁচাতে মরিয়া সাইফুল বারী টিটুর দল। ভারত ফেভারিট দল, তাতে কোনো সন্দেহ নেই। তারা টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি পরিণত। আমাদের ছেলেরা যেভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পারফর্ম করেছে তাদের নিয়ে আমরা আত্মবিশ্বাসী। তবে ভারত ভালো দল, তারা শিরোপাধারী। তাদের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে। কোচরাও চাইবে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে। আমাদেরও লক্ষ্য ট্রফি জেতা। যেসব সুযোগ আসবে তা কাজে লাগাতে হবে সঠিকভাবে। ভারতের বিপক্ষে যেহেতু একটা ম্যাচ খেলেছি, তাদের কৌশল নিয়ে ধারণা থাকায় ম্যাচটা ভালো হবে বলেই প্রত্যাশা। এদিকে বাড়তি চাপের বোঝা ভারতের কাঁধেও। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মুখিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হলেও সমীহ করছে ভারত। ফাইনাল সবসময় অতিরিক্ত চাপের। বাংলাদেশ ভালো দল এবং সেমিফাইনালে ঘুরে দাঁড়িয়ে তারা ভালো করেছে। আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হবে। যদি আমরা ভালো ফল পেতে চাই, আমাদের খুবই ভালো পারফর্ম করতে হবে। চাপমুক্ত থেকে খেলতে হবে। ফাইনাল ম্যাচটা ফাইনালের মতোই হবে বলে প্রত্যাশা দু দলের কোচের। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়।
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়েছে 50তম বার্লিন আন্তর্জাতিক ম্যারাথন। বিশ্বের হাজার হাজার ক্রীড়াবিদের সঙ্গে এই ম্যারাথনে অংশ নেন বাংলাদেশের 4 জন দৌড়বিদ। সফলতার সঙ্গেই দৌড় শেষ করেন সবাই। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত দৌড়বিদরা। জার্মানির বার্লিন থেকে ম্যারাথনের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। বিশ্বের 161টি দেশের 58,000 ক্রীড়াবিদদের অংশগ্রহণে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী 50তম বার্লিন BMW আন্তর্জাতিক ম্যারাথন। রেকর্ড সংখ্যক অ্যাথলেটদের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে দূরপাল্লার ম্যারাথনে অংশ নেন বাংলাদেশের কমপক্ষে 4 জন দৌড়বিদ। এদের মধ্যে ব্যক্তিগত 131টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদ শিবশঙ্কর পাল এবং নিজের ব্যক্তিগত 15 আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া সুমিত পাল সহ দেশের আরও 2 অ্যাথলেট। বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়ানো আমার কাছে নিজের কাছে গর্ব এবং খুব ভালো বোধ করি। এই জন্যই সর্বদাই আমি বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়াই। বার্লিন ম্যারাথনে অংশগ্রহণ করাটা সবসময় খুবই আনন্দের। 42.195 কিলোমিটার দৌড় শেষ করতে সুমিত পাল সময় নেন 3 ঘন্টা 15 মিনিট আর শিবশঙ্কর সময় নেন 3 ঘন্টা 30 মিনিট। এর আগে সকালে শহরের ঐতিহ্যবাহী উন্টারডেন লিন্ডেন থেকে শুরু করে মিটে, নয়কোলন, কোরেটসব্রাগ, শুয়েনেবের্গ, বিলমাসডর্ফ, টিয়ারগার্টেন হয়ে ব্রান্ডেনবুর্গার গেটে এসে শেষ হয়। ম্যারাথনে সবচেয়ে ভালো টাইমিং করে প্রথম হন ইথিওপিয়ার মিলকেশা মেঙ্গেশা। 42.195 কিলোমিটার ট্র্যাক শেষ করতে তিনি সময় নেন মাত্র 2 ঘন্টা 3 মিনিট 17 সেকেন্ডস। আর নারীদের মধ্যে বিজয়ী হন একই দেশের টিগিস্ট খেটেমা। তিনি টাইমিং করেন 2 ঘন্টা 16 মিনিট 42 সেকেন্ডস। বিশ্বখ্যাত এই ম্যারাথন দেখতে ও অ্যাথলেটদের অনুপ্রেরণা যোগাতে বার্লিনের রাস্তাগুলোতে ছিল লাখো পর্যটকদের ভিড়। চলতি বছর বার্লিনের এই আন্তর্জাতিক ম্যারাথন 50তম বছর পালন করতে যাচ্ছে। চমৎকার এই ইভেন্টে বাংলাদেশের কমপক্ষে 4 জন অ্যাথলেট অর্থাৎ দৌড়বিদ অংশ নিচ্ছে। আর বৈশ্বিক এমন ইভেন্টে বাংলাদেশের পতাকা দেখতে পাওয়াটা সবসময়ের মতো অহংকারের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ইস্পাহানি 4র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতা। আগামী 1 অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এই টুর্নামেন্ট চলবে 4 দিন। পুরুষ বিভাগে অংশ নেবে 8 দেশ, যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে ভারত, শ্রীলঙ্কা, মিশর, ইরান, কুয়েত, নিউজিল্যান্ডের মতো দেশ। এছাড়া নারী বিভাগে অংশ নেবে মোট 3টি দেশ। বাংলাদেশ অলিম্পিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় প্রতিযোগিতার ট্রফি। আন্তর্জাতিক টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চায় বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত GM কামরুল ইসলাম এবং ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরও একবার। রাজনৈতিক পরিচয়ের কারণেই সাকিবের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, অবস্থান পরিষ্কার করতে হবে নিজেকেই, বললেন ক্রীড়া উপদেষ্টা। খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেবে সরকার। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। 14 মাস পর ফিরেছেন মিরাজ। অভিষেকের অপেক্ষায় রাকিবুল, আশাবাদী ক্রিকেট বোর্ড। মেহেদী মিরাজ ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।